নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় মসুর চাষের প্রস্তুতি। ডাল আমাদের রাজ্যের এবং দেশের প্রতিটি মানুষের দুবেলার প্রধান আহার। আর মসুর ডালে যে খাদ্য গুণ রয়েছে এবং এই মসুর ডাল থেকে তৈরি হচ্ছে নানান খাদ্য উপকরণ, ফলে জনপ্রিয়তার নিরিখে চাহিদা প্রবল, কিন্তু আমাদের রাজ্যে উৎপাদন যৎসামান্য। ফলে বাইরের রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও ডাল আমদানি করতে হয়, দাম অনেকটা বেশি পড়ে। এই লাভজনক চাষ কি করে সহজভাবে করতে পারবেন? সামনেই হচ্ছে মসুর ডালের আমাদের মরশুম এসে গেছে এবং এর আগে তার প্রস্তুতি কিভাবে নেবেন, কি কি সুবিধে কি অসুবিধে, আপনাদের প্রশ্ন সমস্ত কিছু নিয়েই শুরু করব আজকের আলোচনা শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমার বাঁদিকে রয়েছেন মুর্শিদাবাদ বেলডাঙ্গা 1 নম্বর ব্লক থেকে সহ কৃষি অধিকর্তা ডক্টর বিলাস চন্দ্র দাস। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন আমার ডান দিকে শ্রী মিশন দাস, সহ কৃষি অধিকর্তা ভগবান গোলা 1 নম্বর ব্লক থেকে। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে আজকের বিষয়ের ওপর আপনারা প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। আমি প্রথমেই মিশনবাবু আপনার কাছে যেটা জানতে চাইব যে আমাদের রাজ্যে ডালের উৎপাদন এখন আশানুরূপ নয়, সেক্ষেত্রে এর গুরুত্বটা কতটা আছে এবং আবহাওয়া উপযুক্ত কোনটা মনে করেন মসুর ডাল চাষের ক্ষেত্রে? আচ্ছা, পশ্চিমবঙ্গে সারা বছর ধরে বিভিন্ন রকম ডাল শস্য আমরা চাষ করে থাকি। তার মধ্যে আজকের যে ফসল নিয়ে আলোচনা মসুর, সেটি কিন্তু অন্যতম প্রধান ফসল, যেটি শীতকালে চাষ করা হয়। ডাল চাষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে পুষ্টিগত দিক থেকে এর ভীষণ উপকারিতা আছে। সব থেকে বেশি উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায় আমাদের এই ডালের মধ্যে। তার মধ্যে মসুরে আনুমানিক 25% আমরা উদ্ভিজ্জ প্রোটিন পাই, যেগুলো সহজপাচ্য। বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় ডাল থেকে। এর সঙ্গে হচ্ছে আপনার ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন পাওয়া যায়, যেগুলো আবার চাল বা গমে পায় না। সেই জন্য একজন মানুষের সুষম খাদ্যের জন্য যেমন চাল ও গম জরুরি, তার সঙ্গে কিন্তু ডালটা খাওয়াও জরুরি। এরপরে আমি যদি কৃষিজ গুরুত্বের ব্যাপারে আলোচনা করি, তাহলে আমাদের দেখতে হবে যে মসুর চাষ করলে আমাদের যে প্রান্তিক চাষি ভাইরা, তারা কিন্তু কম খরচে এবং কম রাসায়নিক সার ব্যবহার করে এই ফসলটি তুলতে পারে। তাছাড়া এই ফসল চাষ করার ফলে জমির যে উর্বরতা শক্তি সেটা বৃদ্ধি পায়। এর কারণ হলো যে সমস্ত ডাল জাতীয় যে শস্য আছে, সেই শস্যগুলোর মধ্যে যে মূলে অর্বুদ আছে, সেই অর্বুদ মাটির বাতাসে নাইট্রোজেন সরাসরি মাটিতে আবদ্ধ করতে পারে। তার ফলে মাটির রাসায়নিক যে সারের প্রয়োজনীয়তা সেটা অনেকটা কমে যায়। আনুমানিক হিসেবে বলা যায় 1 বিঘা মসুর চাষ করলে আমরা 12 থেকে 15 কেজি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারি, যেটা রাসায়নিক সারের ক্ষেত্রে 30 কেজি ইউরিয়া প্রতি বিঘা। তো এটা অনেকটা রাসায়নিক সারের খরচটা সাশ্রয় করে চাষি ভাইদের। আর অর্থনৈতিক গুরুত্ব এর ভীষণ বেশি। তার কারণ আমি প্রথমে বলেছি যে চাষি ভাইরা কম খরচে এবং কম রাসায়নিক সার ব্যবহার করে মসুর চাষ করতে পারে। এর ফলে লাভের পরিমাণটাও বাড়ে, তার কারণ বাজার দর এখন আমাদের মসুর চাষের অনেকটা ভালো আছে, চাহিদা প্রবল। তাছাড়া একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের, যে পশ্চিমবঙ্গকে কিন্তু বাইরে থেকে আমাদের প্রত্যেক বছর ডাল আমদানি করতে হয়। তাই আমাদের চাষি ভাইরা যদি নিজেরা এই মসুর ডাল চাষে আগ্রহী হয়, তাহলে আমাদের বাজারে যে ঘাটতি আছে সেটা অনেকটা কমে যায় এবং বাজারে যে দামের তারতম্য লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু আমরা সমতা আনতে পারি। ঠিক। বিলাসবাবু, আপনার কাছে আসবো যে ডাল চাষের মরশুম তো শুরু হতে চলেছে, আদর্শ সময় বলতে কোনটা? এবং অবশ্যই যে আবহাওয়ার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে, সেক্ষেত্রে এই ডাল চাষের অনুকূল পরিস্থিতিটা কখন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের প্রথমেই জেনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে মসুরটা শীতকালীন ফসল এবং এটা মূলত আমরা শীতকালেই বপন করে থাকি। মসুর চাষের ক্ষেত্রে বীজ বোনার আদর্শ সময় সেটি হচ্ছে মোটামুটি আমরা যদি ধরি তাহলে কার্তিক মাসের 2য় সপ্তাহ থেকে অগ্রহায়ণ মাসের 2য় সপ্তাহ, অর্থাৎ ফার্স্ট উইক অফ নভেম্বর মোটামুটি। এবং সেই সময়ের মধ্যেই কিন্তু আমাদের ভালো করে বীজ শোধন করে বীজটাকে বুনে ফেলতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয়, যে যদি অগ্রহায়ণ মাসের 2য় সপ্তাহের পর
সময়টা চলে যায় আর কি, তখন কিন্তু বীজটা বোনা অতটা সমীচীন নয়, কেননা ওই সময় কিন্তু ফলন কিছুটা কমে যেতে পারে। তো বীজের হার মোটামুটি বিঘা প্রতি 4 থেকে 5 কেজি, অর্থাৎ 33 শতক জমিতে যদি 4 থেকে 5 কেজি মতো আমরা মুসুর বীজ নিয়ে বীজ বপন করি, এবং যদি সারিতে বপন করি ছিটিয়ে না বুনে, তাহলে কিন্তু ফলন ভালো পাওয়া যাবে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন এখানে রাখবো যে এই সময় তো মাঠে আমন ধান রয়েছে, পয়রা ফসল হিসাবে কি মুসুর চাষ করা যেতে পারে? যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। তাহলে উপযুক্ত জমি ব্যাপারে যেটা আপনার কাছে আসবো প্রশ্নটা নিয়ে মিশনবাবু, যে জমি প্রস্তুতি কিভাবে করবেন আর পয়রা ফসলের ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে যদি একটু বলেন। আচ্ছা, কৃষক ভাইদের একটা কথা মনে রাখতে হবে যে ক্ষারীয় কিংবা আম্লিক মাটিতে কিন্তু মুসুর চাষ ভালো হয় না। তাই একমাত্র দোআঁশ মাটিতে আমাদের মুসুর চাষ করার ব্যবস্থা করতে হবে। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে জল কিন্তু মুসুর একদম সহ্য করতে পারে না। সেই জন্য প্রথমে আমাদের যখন বীজটা বুনবো তখন যেন আমরা ভালো করে ঝুরঝুরে মাটি তৈরি করে বীজটা বুনতে পারি এবং জমিটাকে যেন ভালোভাবে সমতল করা হয়। তার কারণ আমি প্রথমেই বলেছি যে কোনো অবস্থাতেই চাষের কোনো অবস্থাতেই মুসুর কিন্তু জল সহ্য করতে পারে না। একটুখানি জল জমলেই কিন্তু গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর আরেকটি কথা যেটা আপনি জিজ্ঞেস করলেন যে পয়রা ফসল কেমন করে হচ্ছে আমরা বুনবো, তো পয়রা ফসলের ক্ষেত্রে কিন্তু চাষ দেওয়ার কোনো দরকার পড়ে না। তার কারণ আমন ধান কাটার 15 থেকে 20 দিন আগে আমরা ডাল জাতীয় কিছু ফসল, বিশেষ করে মুসুর এবং খেসারি, এই ফসলগুলি ওই ভেজা জমিতে আমরা এমনভাবে ছিটিয়ে দেবো যাতে বীজগুলো মোটামুটি একটু কাদামাটিতে গেঁথে যায়। ঠিক। আর সেই সময় যেহেতু ধানটা লাগানো থাকবে 15 থেকে 20 দিন পরে আমরা ধানটা কাটবো, তো সেই ফাঁকে কিন্তু ধান এই গাছগুলো বেরিয়ে যায় এবং তার পরিচর্যা করার জন্য কিন্তু সেরকম কোনো কিছু করতে হয় না। আর সারও থাকছে, হ্যাঁ, সার থাকে এবং সারের পরিমাণ খুব কম লাগে এবং ধান কেটে নেওয়ার সময় মোটামুটি 1 মাস সময় ফসলটির হয়ে যায়। তখন যদি আমরা কিছু ওই ইউরিয়া অথবা ডিএপি মিশ্রণ একটু আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা ভালো ফসল পেতে পারি কম খরচে। তাহলে পয়রা হিসেবেও আবার একক ফসল হিসেবেও করা যেতে পারে। বিলাসবাবু, আপনার কাছে যেটা জানবো যে জাত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বীজ কিভাবে বপন করবেন বা বীজ শোধন বিষয়টা যদি একটু বলেন। অবশ্যই, সেক্ষেত্রে যেটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে আমাদের যদি ভালো ফলন পেতে যাই তাহলে কিন্তু আমাদের জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে আমরা সবসময়ই আমরা কৃষক বন্ধুদের পরামর্শ দিই যে আপনারা চেষ্টা করবেন যাতে স্বল্পমেয়াদী শংসিত বীজ বিভিন্ন জায়গা থেকে যদি পাওয়া যায়, বরং পুরাতন বা দীর্ঘমেয়াদী বীজ ব্যবহার না করাটাই এক্ষেত্রে কিন্তু শ্রেয়। এবং বীজ পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বীজ আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত খামার আছে সেখান থেকে পাওয়া যেতে পারে, রাজ্য বীজ নিগম আছে, এবং তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত যে সমস্ত বীজ বিক্রেতারা আছেন লোকাল এরিয়াতে তাদের কাছ থেকেও কিন্তু সংশিত বীজ অবশ্যই কিনতে হবে। এবং সেক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে বীজটা যদি স্বল্পমেয়াদী হয় তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই ফসলটাকে ঘরে তুলে আনতে পারবো। আর প্রথমেই একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে মুসুরের ক্ষেত্রে কিন্তু রোগের প্রাদুর্ভাবটা পোকার প্রাদুর্ভাবের থেকে অনেক বেশি হয়। তো তার জন্য আমাদের বীজ শোধন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে যে এই ডাল শস্যগুলো আছে তার মধ্যে মূলত 3টি গোষ্ঠী আছে। তো মুসুর মটর গোষ্ঠীর মধ্যে পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু মুসুরকে আমরা যদি রাইজোবিয়াম নির্দিষ্ট শ্রেণীর রাইজোবিয়াম দিয়ে আমরা শোধন করে নিই, এবং মাথায় রাখতে হবে যে এই রাইজোবিয়াম দিয়ে শোধনটা কিন্তু আমাদের অবশ্যই ছত্রাকনাশক বা কীটনাশক দিয়ে বীজ শোধনের অন্তত 7 দিন পর করতে হবে এবং করে নির্দিষ্টভাবে সারিতে নির্দিষ্ট সময়ে বীজ বপন করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা বীজ শোধনের জন্য যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গিয়ে কার্বক্সিন এবং থাইরামের মিশ্রণ 3 গ্রাম
প্রতি কেজি বীজে যদি ব্যবহার করে সেটিকে ভালো করে মিশিয়ে নিয়ে ছায়ায় শুকিয়ে নিই এবং তার 7 দিন পরে রাইজোবিয়াম লেগুমিনোসেরাম দিয়ে যদি আমরা বীজ শোধন করে নিয়ে সেটিকে বপন করি তাহলে কিন্তু আমরা ফলনের দিক থেকে অনেক ভালো ফল পাবো। আচ্ছা, মিশনবাবু আপনার কাছে আসবো, যে পয়রা চাষ হিসেবে তো লাগছে না কোনো সার প্রয়োগ, আর যদি একক ফসল হিসেবে চাষটা করা হয় সেক্ষেত্রে রাসায়নিক এবং জৈব দুটোই আছে, কোন সারটা দেবেন এবং কি পদ্ধতিতে দেবেন যদি একটু বলেন। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের অংশ বাদ দিয়ে, বিশেষ করে পার্বত্য এবং তরাই অঞ্চল বাদ দিলে দেখা যাবে যে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের যে অর্গানিক ম্যাটার বলি আমরা, জৈব পদার্থ, তার কিন্তু মানে কমতি আছে। তাই সমস্ত জমিতেই আমরা যদি মানে একর প্রতি 2 থেকে 3 টন গোবর সার আমরা যাকে বলি, ভালো করে পচিয়ে গোবর সার প্রয়োগ করা যায়, সেটা খুব ভালো, সেটা প্রয়োজনীয় সমস্ত ফসলের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও প্রয়োজনীয়। পার্বত্য এবং তরাই অঞ্চলে একটা জিনিসের মানে আমলিক যেহেতু মাটি থাকে, সেই জন্য মানে ফসল বোনার অন্তত 3 সপ্তাহ আগে যদি 4 থেকে 6 কুইন্টাল ডলোমাইট প্রতি একর প্রয়োগ করা যায় তাহলে আমরা পরবর্তীকালে ফসলটাই মানে ভালো ফলন পেতে পারি। এবার রাসায়নিক সারের যদি আমি মানে হিসেব বলি, তাহলে রাসায়নিক সার হিসেবে আমরা মূলত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ ব্যবহার করি। তো যদি একর প্রতি আমি হিসেবের ক্ষেত্রে বলি তাহলে একর প্রতি 12 কেজি নাইট্রোজেন, 24 কেজি ফসফরাস এবং 24 কেজি পটাশ সার ব্যবহার করা যেতে পারে আমাদের মুসুর চাষের ক্ষেত্রে। আচ্ছা, একটু বিরত করছি, হ্যাঁ, এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ অনির্বাণ বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি প্রশ্ন করছি যে ডাল চাষ করতে গেলে ভিটামিন কিভাবে দেবো, আমরা কি ভিটামিন দিতে পারি? আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তর আপনার নিয়ে নিচ্ছি। উনি বলছেন কি কি ভিটামিন পাওয়া যেতে পারে, এটা আগেও বলেছেন। ভিটামিন, হ্যাঁ, আচ্ছা, সারের ব্যাপারটা আমি একটু বলে নিই। তো মানে যে হিসেবটা আমি বললাম সেই হিসেবে 1 বিঘা জমিতে 9 কেজি নাইট্রোজেন ইউরিয়া, আনুমানিক 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 13 থেকে 14 কেজি মিউরিয়েট অফ পটাশ, যেটাকে আমরা এমওপি সার বলি, সেটা কিন্তু মানে চাপান সার দেওয়ার সময় প্রয়োগ করতে, ভুল বললাম আমি, মানে মূল জমি যখন মূল চাষ করা হবে তখন দিতে হবে। চাপান সারের জন্য কিন্তু কোনো রকম সার ব্যবহার করা দরকার পড়ে না। তার কারণ আমি আগেই বলেছি যে মুসুর চাষ ব্যবহার করলে আমরা বাতাস থেকে নাইট্রোজেন কিন্তু আবদ্ধ করে মাটিতে মিশিয়ে দিতে পারি, সেই জন্য এটার কোনো দরকার পড়ে না চাপান সারের। আর যদি আমরা নাইট্রোজেনের মানে উৎস হিসেবে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করি তাহলে সেখান থেকে কিছু সালফার পাওয়া যায়। এবং ফসফরাসের উৎস হিসেবে যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি তাহলে কিন্তু সেখান থেকে সালফার পাওয়া যায়, যেটা ডাল শস্যের মানে উৎপাদন এবং তার যে পুষ্টি সেটা বাড়ার জন্য কিন্তু মানে দরকার। আচ্ছা, আর ওই ভিটামিনটা কি আছে যদি একটু বলে দেন এতে। আচ্ছা, ভিটামিন বলতে হ্যাঁ নানা রকমই তো খনিজ, ভিটামিন, প্রোটিন সবই আছে এই ডালের মধ্যে, তাই তো? মানে ডালের মধ্যে ভিটামিন বলছেন উনি কি আছে, তাই তো? মানে ডাল থেকে কি ভিটামিন পাওয়া যায়? আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্সে যে আমাদের এগুলো আছে সেগুলো পাওয়া যেতে পারে কিছু, আর এর সঙ্গে কিছু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বিলাসবাবু আপনার কাছে যেটা জানবো যে আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলের মাটির গঠনশৈলী যেরকম আছে, 1 ফসলি, 2 ফসলি, 3 ফসলি, বহু ফসলি চাষ হয়, ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য অনুখাদ্য প্রয়োগের প্রয়োজন আছে কি? যদি থাকে তাহলে কি? অবশ্যই অবশ্যই অনুখাদ্যের প্রয়োজন আছে। আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জমিতেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সেটা হচ্ছে জিঙ্ক আর বোরন, এই দুটো অনুখাদ্যের কিন্তু বেশ ভালো রকমভাবেই ঘাটতি আছে। এবং এক্ষেত্রেও কিন্তু মুসুর চাষের ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক আর বোরনটার প্রয়োগ এবং তার সাথে সাথে মলিবডিনামের প্রয়োগটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের মাথায় রাখতে হবে, এটার ক্ষেত্রেও একটা জিনিস মাথায় এলো, জিনিসটা যেহেতু মুর্শিদাবাদ থেকে একজন কৃষক ভাই ফোন করলেন, তো সেক্ষেত্রে উনি ভিটামিনের কথাও বলছিলেন। ওনারা অনেক সময় অনুখাদ্যটাকে ভিটামিনও বলে থাকেন আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রেও আমি মানে ওই সেটার সূত্রেই আর কি একটু বলে দিই যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে মাথায় রাখতে হবে যথাক্রমে জিঙ্ক, বোরন এবং মলিবডিনাম আমরা প্রয়োগ করব। জিঙ্কটা মোটামুটি
5 গ্রাম প্রতি লিটার জলে চিলেটেড জিঙ্ক যদি ব্যবহার করে স্প্রে করি এবং 1.5 গ্রাম আমরা ডাইসোডিয়াম অক্টাবোরেট এবং তার সাথে সাথে 0.5 গ্রাম প্রতি লিটার জলে অ্যামোনিয়াম মলিবডেট, এই তিনটে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে গুলে পাতায় স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আমরা ফসলের গ্রোথটা খুব ভালো দেখতে পাবো। এবং তার সাথে সাথে আরেকটা 35 দিন মোটামুটি বীজ বপনের পর যদি 2% ইউরিয়ার সলিউশন বানিয়ে বা দ্রবণ বানিয়ে আমরা যদি স্প্রে করতে পারি বা ডিএপি সলিউশন বানিয়ে যদি স্প্রে করতে পারি সূর্য ডোবার ঠিক আগে, সূর্য ডোবার আগে এই সময়টাকে একটু মাথায় রেখে যদি স্প্রেটা করা যায় তাহলে কিন্তু ফসলের ফলন এবং ফসলের গ্রোথ দুটোই খুব ভালো, গুণগত মান। ঠিক ঠিক। মিশনবাবু, আপনার কাছে যেটা জানবো যে একটা সমস্যা থাকে প্রতি বছর এই চাষের ক্ষেত্রে, আগাছা, সেই আগাছাটা নিয়ন্ত্রণ কিভাবে করবেন আর সেচটাই বা কিভাবে দেবেন? আচ্ছা, আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলতে হয় যে মুসুর চাষের মানে বীজ বোনার থেকে 45 থেকে 50 দিন অবধি মূল জমিটা কিন্তু আমাদের আগাছা মুক্ত রাখতে হবে। তার কারণ মুসুর গাছের মানে হাইট মানে উচ্চতা তো খুব বেশি হয় না, তাই মানে আগাছা মুক্ত না রাখলে কিন্তু পরবর্তীকালে আগাছাটা সেই ফসলকে ঢেকে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই সময়ের মধ্যে আমরা যদি দুটো হাত নিড়ানি ব্যবহার করতে মানে করে ঘাসগুলো তুলে ফেলতে পারি তাহলে খুব ভালো হয়। আর যদি রাসায়নিক ব্যবহার করার ক্ষেত্রে আমরা যাই তাহলে বীজ বোনার 1 থেকে 3 দিনের মধ্যে মানে ঘাসগুলো বেরোনোর আগেই পেন্ডিমিথালিন নামের একটা ওষুধ পাওয়া যায়, পেন্ডিমিথালিন 30 ইসি। এটি প্রতি হেক্টর অথবা প্রতি একরে প্রায় 400 থেকে 500 গ্রাম দিয়ে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও আরেক ওষুধ আছে, সেটা হচ্ছে ঘাস বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি 30 দিন, গাছ বেরোনোর 30 দিন পরে অথবা মুসুর বোনার 30 দিন পরে কুইজালাফা পিথাইল বলে ওষুধটির নাম, ওটি যদি আমরা প্রয়োগ করি আনুমানিক 20 গ্রাম এআই প্রতি একর জমিতে অথবা 50 গ্রাম এআই প্রতি হেক্টর জমিতে ব্যবহার করি তাহলে আগাছার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু অনেকটা কম হয়। আর জলসেচের ক্ষেত্রে আমরা বলি যে মুসুর চাষের যে সমস্ত ফসলেরই কিছু কিছু মানে ক্রিটিক্যাল আমরা স্টেজ বলি, সেই ক্রিটিক্যাল স্টেজে যদি আমরা জলসেচ কিংবা মানে রসের ব্যবস্থা জমিতে না করতে পারি তাহলে কিন্তু ফলন অনেকাংশে মার খায়। তো মুসুর চাষের ক্ষেত্রে দুটো সেচ আমরা সাধারণত দিই। প্রথম সেচটা আমরা দিই মোটামুটি 45 দিনের মাথায়, 40 থেকে 45 দিনের মাথায়। আর দ্বিতীয় সেচ আমরা সবসময়তে দেব যে ফসলটার যখন ওই ইয়েটা মানে পডটা ডেভেলপ করছে মানে মুসুরটা যখন তৈরি হচ্ছে সেই সময়তে, সেটা আনুমানিক 60 থেকে 65 দিনের মধ্যে মানে আসে। আর যদি আমাদের কাছে একটি ইরিগেশন দেওয়ার ব্যবস্থা থাকে অথবা সেচ দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ওই 60 থেকে 65 দিনের মাথায় যে ফসল যে তৈরি হওয়ার যে সময়টা সেই সময়টা কিন্তু আমরা দেব। বিলাসবাবু, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আচ্ছা, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, পরে আবার যদি উনি যোগাযোগ করেন আমি কথা বলবো। তার আগে বিলাসবাবু, আপনার কাছে যেটা জানবো যে রোগের আক্রমণ না হলেও হয় এই সময়টাতে, সেক্ষেত্রে কি কি রোগ হতে পারে এবং তার প্রতিকারটা? নিশ্চয়ই, রোগ এবং পোকা আমি শুরুতেই যখন বীজ শোধনের ব্যাপারটা বলেছিলাম সেই সময় বললাম যে মুসুরের ক্ষেত্রে কিন্তু পোকার তুলনাও রোগের প্রাদুর্ভাবটা অনেকটা বেশি এবং সেটা কিন্তু চারা অবস্থা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে একদম ফুল আসার সময় পর্যন্ত কিন্তু মুসুর গাছ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই বিভিন্ন রকম রোগে, মূলত 4 রকম রোগ আছে। আমরা যদি একদম চারা অবস্থা থেকে দেখতে চাই তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো যে চারার গোড়া পচা। চারার গোড়া পচা রোগটা কিন্তু প্রাদুর্ভাব বিভিন্ন অঞ্চলেই হয় এবং এক্ষেত্রে যদি মাটি আমরা যখন চারাটাকে তুলে নেব জমির থেকে যদি দেখতে পাই যে অনেকটা দেখে মনে হবে যে চারাটা ঢলে পড়ে গেছে, এবং তখন যদি চারাটা তুলে নিই মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু সেখানে মাইসেলিয়ামের সাদা গ্রোথ দেখা যাবে এবং দেখা যাবে চারাতে স্ক্লেরোসিয়াম গুটিও দেখা যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটার প্রতিকার এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় এবং এর প্রতিকার হিসাবে কৃষক ভাইরা হেক্সাকোনাজোল 5% মোটামুটি যদি 2 মিলিলিটার 2 গ্রাম প্রতি মিলিলিটারে ব্যবহার করেন তাহলে কিন্তু এর প্রতিকার পেতে পারেন। আর এছাড়াও যেটা হচ্ছে গিয়ে মুসুরের ঢলে পড়া রোগ,
মুসুরের ঢলে পড়া রোগটা কিন্তু চারা অবস্থা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, মানে ফুল আসার সময় পর্যন্ত বিভিন্ন দশাতেই দেখা যেতে পারে। তো এই রোগটাও কিন্তু বেশ মারাত্মক এবং প্রায় 60 থেকে 70% ফলনের ক্ষতি করে ফেলতে পারে যদি ঠিক সময়ে ব্যবহার না করা বা প্রতিকার না করা। একদম জমিতে গিয়ে পর্যবেক্ষণ করাটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ। যদি ঠিক সময়ে আমি রোগটাকে না ধরতে পারি, প্রতিকার করতে পারবো না। আচ্ছা, একটু বিরত করি, আর এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, গৌতম বাবু। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। আমাদের মাঠে হ্যাঁ তো আমন ধান কাটার সময় জল থাকে, হ্যাঁ হ্যাঁ, এই জলে কি বীজ বোনা যাবে? জল থাকে একটু, তাতে বীজ বোনা যাবে কিনা? না, আমি প্রথমেই মুসুরের ক্ষেত্রে বলেছি যে মানে জল দাঁড়ানো একেবারে কিন্তু মুসুর সহ্য করতে পারে না। সেই জন্য সমতল জমি এবং জল বের করে দেওয়ার ব্যবস্থা আছে সেই রকম জমিতে কিন্তু মুসুর চাষ করতে হবে। বিলাসবাবু, আপনি রোগ পোকার ব্যাপারটা সম্পূর্ণ হয়েছে, আরেকটু রোগ একটু বলে দিলে ভালো হয়। সেটা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে মুসুরের ঢলে পড়া রোগ, যেটা সেই ঢলে পড়া রোগটাও কিন্তু বিভিন্ন দশাতেই দেখা যায় এবং এক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই ঢলে পড়া প্রতিরোধী জাতের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সেই রকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন পুষাইল 6, IPL 406, এই ধরনের জাত, WBL 77, এই ধরনের জাতগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বীজ শোধনের ক্ষেত্রে যদি ট্রাইকোডার্মা হার্জিয়ানাম দিয়ে আমি একটু মাটিতে মিশিয়ে মাটিটাকে শোধন করে নেওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়। আর শেষের দিকে আরেকটি রোগ হয়, সেটি হচ্ছে গিয়ে স্টেম ফাইলাম ব্লাইট, যেটিকে বলে। এক্ষেত্রে কিন্তু দেখে মনে হবে যেন গাছটা একদম পুড়ে গেছে এবং যেটা পর্যবেক্ষণ কেন এতটা গুরুত্বপূর্ণ, যে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই বীজ মানে এই রোগটা বহুলভাবে ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে এটাকে আমরা কার্বানডেজিম ম্যাঙ্গোজেবের যে মিশ্রণ আছে সেটিও 2 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করে যদি আমরা স্প্রে করি তাহলে এটা মোটামুটি প্রতিকার পাওয়া যেতে পারে। আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। মিশনবাবু, আপনার কাছে যেটা জানবো যে প্রস্তুতির ব্যাপারে আপনারা যে যে আলোচনাগুলো করলেন, যে যে সতর্কতা এবং আমরা পরিচর্যার বিষয়টা নেব, সেখানে সার, সেচ, রোগ পোকার নিয়ন্ত্রণ ইত্যাদি, সবশেষে প্রশ্ন একটাই থাকে যে ফলন। এই সমস্ত যদি সঠিকভাবে সঠিক মাত্রায় একটা চাষি বন্ধু করতে পারেন, ফলন কিরম পেতে পারেন? আচ্ছা, খুব ভালোভাবে আমরা যদি পরিচর্যাগুলো করি এবং যে সমস্ত মানে বিষয়গুলো আলোচনা করা হলো এখানে, সেগুলো যদি মেনে আমরা ফসল চাষ করতে পারি তাহলে 120 থেকে 130 দিনের মধ্যে আমরা মুসুরের ফলন পেয়ে যেতে পারি। এবং দেখা গেছে যে ভালোভাবে মানে চাষ করা ফসলে মোটামুটি একর প্রতি 500 থেকে 600 কেজি আমরা বীজ পেতে পারি, মুসুর বীজ। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে। বিলাসবাবু, আপনার কাছে যেটা জানবো যে যারা চাষি বন্ধুরা এই মুহূর্তে চাষ করছেন, আমরা যে আলোচনা করলাম তার নির্যাস যদি ধরে নিই, তাহলে ফলন বৃদ্ধির জন্য কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন চাষি বন্ধুরা? একদম ফলন বৃদ্ধির জন্য একদম শুরুতেই যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাকে সঠিক বীজের জাত নির্বাচন করতে হবে। সঠিক বীজের জাতের নির্বাচনের সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন ঠিক সময়ে বীজটাকে বপন করতে পেরেছি, অর্থাৎ কার্তিক মাস থেকে অগ্রহায়ণ মাসের যে সময়টা আমি বললাম সেই সময়ের মধ্যেই বীজটা বপন হয়েছে। তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে রোগের প্রাদুর্ভাব আটকানোর জন্য শুরুতেই বীজ শোধন অর্থাৎ টিকাকরণটা যদি আমি শুরুতেই না করে নিই তাহলে কিন্তু ফলন পরবর্তী ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব ঘটলে কমে যেতে পারে। এর পরবর্তীতে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে নির্দিষ্ট পরিমাণে আমাকে জমিতে যে পরিমাণে সার বললেন মিশন, এবং সেই পরিমাণে সার এবং তার সাথে সাথে অনুখাদ্যটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু তাদের মাঠে সেটা নির্দিষ্ট সময় দিতে হবে। এবং তার সাথে সাথে যেটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে 45 দিনের মাথায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ফুল আসার আগে একটি সেচ, বেশি সেচ লাগে না কিন্তু সেচটি যেন ঠিক সময়ে দেওয়া হয়। তার সাথে সাথে জমির পরিচর্যা এবং জমিতে নিয়মিত যাতায়াত, তা না হলে কিন্তু রোগ বা পোকার প্রাদুর্ভাব ঘটলে সঠিক নিয়ন্ত্রণ করা যাবে না। আর তাছাড়া আরেকটি বিষয় যেটি মাথায় রাখতে হবে যে আমরা যদি গুণগত মান বা বাই প্রোডাক্ট বাড়াতে পারি এই ধরনের ফসলের, তাহলে চাষিদের আগ্রহটা আরও অনেক বেশি বাড়বে এবং এই ধরনের ফসল চাষ আরও লাভজনক হবে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে। ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের ইতি টানতে হবে।
খুব সুন্দর আলোচনা আপনারা আজকে করলেন, যা থেকে যে আগামী দিনে মানে সামনেই যে মরশুম, সেখানে যাতে মুসুর ডালের চাষ খুব সুন্দরভাবে চাষি বন্ধুরা করতে পারেন, আমাদের যে ঘাটতি রয়েছে সেটা আমরা নিশ্চয়ই সেটা পূরণ করতে পারবো এবং লাভজনক চাষ বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আপনারা এই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, এছাড়াও যখন সমস্যা হবে আপনাদের ব্লক বা কৃষি আধিকারিক যে যেখানে আছেন তাদের সঙ্গে পরামর্শ নিয়েই আপনারা এই চাষটা শুরু করতে পারেন। ফলে আমাদের যে রাজ্যের যে প্রয়োজন, সে প্রয়োজনটা আমরা মেটাতে পারবো এবং তাতে অর্থনৈতিক একটা সমৃদ্ধি আমাদের রাজ্যের ঘটবে। এই রকমই বিভিন্ন বিষয় নিয়ে, কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের প্রতি বৃহস্পতিবার কলকাতা টিভির পর্দায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার। নমস্কার।